মন্ত্রীর বিয়েতে বউ পালিয়েছে, এই নিয়ে চারপাশে কানাঘুষা চলতে থাকে। সাংবাদিক হলের চারপাশে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত। শাহমীর রাজ যে কিনা এত বছর সিঙ্গেল থেকে কঠোর পরিশ্রম করার পর সফল হয়েছে, তার পিছনে লেগে আছে অহরহ সুন্দরী মেয়ের পরিবার। আজ তারই বিয়েতে কনে উধাও। বিয়ের এতগুলো অনুষ্ঠানে মেয়ের হাবভাব দেখলে মনে হতো বিয়েতে শাহমীর রাজের থেকে তারই আগ্রহ বেশি। কিন্তু আজ হঠাৎ বউ নেই, এটা যেন সবাইকে অবাক করে দিল। এই তো কালকের গায়ে হলুদের কথাই বলা যাক। মালিনী আর সোনালি মিলে যখন আয়রাকে নিয়ে মঞ্চে উপস্থিত হলো, তখন আয়রা ওর বান্ধবীদের কানে কানে বলেছিল। অবাক হয়ে গেল বান্ধবীরা। আয়রার কানে কানে ওর এক বান্ধবী বলে, এই শোন না, আমার এখন খুব নাচতে ইচ্ছে করছে। মাথা খারাপ হয়ে গেছে তোর? আজকে তোর গায়ে হলুদ, আমরা নাচবো, তুই দেখবি। আয়রা মুখ গোমরা করে থাকে। সাথে সাথে আয়রার আরেক বান্ধবী বলে, আরে আজকাল বিয়েতে বউ নাচে, এগুলো কোনো ব্যাপার না। চল আয়ু, আমাদের সাথে নাচবি। সাথে সাথে খুশি হলো আয়রা। ওর বান্ধবীরা মিলে ওকে নাচের মঞ্চে নিয়ে গেল। সবাই মিলে আনন্দে মেতে ওঠে। আজকে তাকে কিনা পাওয়া যাচ্ছে না। কাল তো মিডিয়ার লোকেরা কাগজে ছাপিয়ে দিয়েছিল। মন্ত্রীর হবু বউ বিয়ে করার জন্য সবথেকে বেশি এক্সাইটেড। এখন আবার তারাই হেড অফিসে কথা বলছে। স্যার, ব্রেকিং নিউজ, মন্ত্রীর বউ পালিয়েছে। সাংবাদিক কথাটা বলতে দেরি করেছে, কিন্তু তার কান থেকে ফোনটা ছোঁ মেরে নিতে দেরি করেনি রাজ। ফোনটা নিয়ে নিজের কানে রেখে রাজ বলে, কি সব ভুলভাল সাংবাদিক বসেন আপনারা? একটা খবরও সঠিকভাবে দিতে পারে না। আরে মিয়া, আমার বউ পালাবে কেন? পালিয়েছে তো আমার হবু বউ। অনুষ্ঠানে সবাই যেন এবার নাটক দেখছে। মন্ত্রীর বিয়েতে বউ পলাতক আর মন্ত্রী কিনা রিল্যাক্স আছে, এটাও সম্ভব? সবার কানাঘুষার মাঝে চিন্তায় পড়ে গেল সর্দার বাড়ির লোকজন। মালিনী ও সোনালি এক পাশে বসে কথা বলছে। মাহমুদ সর্দার চুপ করে বসে আছে। মোহন সর্দার এদিক ওদিক কল করছে, কাউকে পাওয়া গেল না। কাজের সময় কাউকে পায় না, এতেই যেন রাগ তরতর করে বেড়ে গেল তার। দূর থেকে এই দৃশ্য উপভোগ করছে একজন, যার গায়ে সাদা রঙের শার্টের উপর নীল রঙের কোট আর জিন্স, পায়ে স্টেলেটো। যার গায়ে সাদা রঙের শার্টের উপর নীল রঙের কোট আর জিন্স, পায়ে স্টিলেটো, চোখে সানগ্লাস, মাথায় পনিটেল করা, ঠোঁটে বিজয়ের হাসি। দুজন ব্যক্তির জীবনের কাল হয়ে এসেছে সে, সফলও হয়েছে এখন। এই মোহন সর্দার আর শাহমীর রাজ, এদের পতন দেখতেই তো তার আশা। এদের মান সম্মান মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা করে দিতে তার যত প্রচেষ্টা। সে আর কেউ না, ফ্যাশন হাউসের মালিক মেহেরুন জাহান মায়া। লোকের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে চোখটা স্থির রেখেছে মোহন সর্দারের দিকে। মুখে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে, এই শাহমীর রাজের সাথে তুমিও আমাকে আর আমার মাকে অপমান করেছিলে। আজ এই মায়া তোমাদের জনগণের সামনে অপমানিত করলো। হিসাব এখনো বরাবর হয়নি। এটা তো সবে শুরু। আগে আগে দেখো হোতা হে কেয়া। বলে মায়া চলে যেতে নেয়। ঠিক তক্ষুনি গলা উঁচিয়ে সবার সামনে রাজ বলে ওঠে। আরে এই মায়াবতী! পা থেমে গেল মায়ার। সাথে সবার চোখ স্থির হলো একদিকে, শাহমীর রাজ। হ্যাঁ, তাকেই দেখছে সবাই। তার দৃষ্টি অনুসারে সামনে তাকাতেই সবাই দেখলো শার্ট কোট পরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মায়া রাজের দিকে ঘুরতেই সবাই ক্যামেরা মায়ার দিকে নিল। ছবি তুলতে থাকে আর বলে, ম্যাম, আপনি মন্ত্রী স্বামীর রাজের বিয়েতে এভাবে চলে যাচ্ছেন কেন? মায়ার এক কথাই উত্তর। কারণ বিয়েটা তো হচ্ছে না। রাজ পিচেল হেসে বলে, কে বললো বিয়ে হবে না? বউ ছেড়ে বুঝি বিয়ে হয় মিস্টার শাহমীর রাজ? বউ থাকলে তো বিয়ে অবশ্যই হয় মায়াবতী। কি তখন থেকে মায়াবতী মায়াবতী করছেন? আপনি কি আমাকে চেনেন? রাজ অবাক হওয়ার অভিনয় করে বলে, অনেক হয়েছে মায়াবতী, আর রাগ করে থেকো না। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করেছো, তাই তো? ওকে বাবা, সরি। এখন সবার সামনে সত্যিটা বলছি আমি। ভ্রুকুটি করে মায়া বলে, কিসের সত্যি? এই যে তোমার আমার অ্যাফেয়ার, এই বিয়ের নাটক যে তোমাকে পেতেই সাজিয়েছি। হোয়াট? তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতেই তো আয়রার সাথে মিথ্যে বিয়ের প্ল্যান করেছিলাম। আয়রা চলে গেছে কারণ তুমি এসেছো মায়াবতী। রাজের নিকটে তেড়ে আসলো মায়া। আঙ্গুল উঁচু করে কিছু বলতে যাবে, অমনি সবার সামনে মায়াকে জড়িয়ে ধরলো রাজ। মায়ার কানে কানে গরম নিঃশ্বাসের সাথে বলতে থাকে, মন্ত্রীকে সিঙ্গেল রাখা কি এতই সোজা? যে স্বামীর রাজকে সিঙ্গেল লাইফ উপহার দিতে যাবে, তার পাশাটাই উল্টে যাবে।
মায়া রক্তিম চোখে তাকালো রাজের দিকে। রাজ মৃদু হেসে তার ফোন বের করলো পকেট থেকে। তারপর একটি ভিডিও দেখালো মায়াকে, যেখানে দেখা যাচ্ছে আয়রাকে অজ্ঞান করে গাড়ির ডিকিতে শুয়ে দিয়েছে মায়া। কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে গাড়ি সহ তার বিদায় দিয়েছে। এটা দেখেই মায়া যেন নিস্তব্ধ হয়ে গেল। রাজ ফোন বন্ধ করে পকেটে ঢুকালো। মায়া বলে, আমাকে কি করতে হবে? রাজের ঠোঁটে দুষ্টু হাসি। মায়াবতীকে তার কিছু বুঝিয়ে দিতে হয় না। এই মেয়ে যেন হালকা ইঙ্গিতেই সব বুঝে যায়। এই যে ভিডিও দেখে বুঝে গেল রাজ তাকে ব্ল্যাকমেল করছে। রাজ কানে কানেই বলে, আপাতত আমাকে বিয়ে করতে হবে। রাজকে আলতো ধাক্কা দেয় মায়া, কিন্তু এই ধাক্কা দেওয়াটা যেন ব্যর্থ। রাজ তো সরলই না, বরং আরো জোরে জড়িয়ে ধরলো। মায়া দাঁত কটমট করতে করতে বলে, অসম্ভব, আমি আপনাকে বিয়ে করব না। তাহলে ভিডিও সবাইকে দেখিয়ে বলবো তুমি আমার হবু বউকে কিডন্যাপ করেছো। ভেবে দেখো, ভালো লাগবে তো তোমার স্থান জেলে হলে। মায়া চুপ হয়ে আছে। নিজের পাতা ফাঁদে এখন নিজেই পা দিয়েছে। রাজ বলে, ভেবে দেখো, এই মন্ত্রীকে বিয়ে করলে লাভে লাভ আছে তোমার, আর বিয়ে না করলে লসে লস। মায়ার রাগ বাড়ছে রাজের প্রতিটি কথার ভাঁজে। সহ্য করতে পারছে না রাজকে। ইচ্ছে করছে এক্ষুনি খুন করে দিবে রাজকে, কিন্তু এখন সেই সময় আসেনি। তাকে আর তার মাকে যেভাবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, ঠিক সেভাবে এদেরকেও বের করবে। তারপর যার যার শাস্তি আলাদাভাবে দিবে। মায়ার ভাবনার মাঝেই রাজ বলে, কি হলো, উত্তর দাও। এতক্ষণ জড়িয়ে ধরে রাখলে তো লোকে বলবে মন্ত্রী বিয়ের আগেই বউকে নিয়ে বাসরের বাসনা পূর্ণ করতে চাইছে। মুখে লাগাম দিন। বিয়ের জন্য রাজি হয়ে যাও, আমি বাসরে ঢুকে দরজা বন্ধ করে মুখে লাগাম দিব। মায়া যখন কোনো কুল খুঁজে পেল না, তখন রাজি হলো। বলে, ঠিক আছে, আমি বিয়ে করব আপনাকে। রাজের এই কর্মকাণ্ডেও হা হয়ে দেখছিল হিয়া আর সিয়া। মাহমুদ সর্দার অন্যদিকে চলে গেছেন সেই প্রথমেই। রাজ নিজেই তাকে বলেছিল, ছেলের বউ আনতে তুমি ব্যর্থ বাবা, তাই ছেলেকেই মাঠে নামতে হবে। এর জন্য তোমার একটা উপকার লাগবে। মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলেন, কি উপকার? তোমার প্রাণ প্রিয় দ্বিতীয় স্ত্রী ও ভাইদের নিয়ে এখান থেকে কেটে পড়ো। কি? এখন তোমার এই বিয়েতেও আমাকে থাকতে দিবে না? আহা, আমি কি এখন বিয়ে করছি যে তুমি এত উত্তেজিত? তুমি তো আমার বউকে এনে দিতে পারলে না, এখন আমার বউ আমাকেই আনতে হবে। বিয়ে করার সময় তোমাকে ডাকা হবে। এখন তোমার বউ আর ভাইদের নিয়ে যাও তো। বেশরম ছেলে আমার, কপালটাই খারাপ। বলে সবাইকে নিয়ে চলে যান মাহমুদ সর্দার। তারপর শুরু হয় মায়া রাজের সাক্ষাৎ। হিয়া চোখের চশমা ঠিক করে সিয়াকে বলে, ভাই কবে প্রেম করলো বোন? সিয়া শুকনো দৃষ্টি দিয়ে বলে, তুইও যেখানে আমিও সেখানে, কি করে জানবো বল? ধুর, এতদিন ভাবতাম বয়স হয়ে যাচ্ছে, কিন্তু ভাই বিয়ে কেন করছে না? এখন যখন ভাইয়ের বিয়েতে আনন্দ করতে চাই, অমনি দেখি বউ উধাও। এখন আবার দেখি ভাইয়ের বারবি ডলের মতো কিউট দেখতে গার্লফ্রেন্ড আছে। হিয়া কথা শেষ করতেই ওর কানের কাছে মুখ নিয়ে আসে রুদ্র। এতক্ষণ মকটেল কাউন্টারে ছিল সে। এক গ্লাস শরবত হাতে নিয়ে এসেছে সে। হিয়ার কানের কাছে মুখ রেখে বলে, মন্ত্রীর বিয়ের নমুনা এটা, তুই বুঝবি না হিয়া পাখি। রাগ মিশিয়ে হিয়া তাকালো রুদ্রের দিকে। হাতে মদের গ্লাস দেখে রাগটা বাড়িয়ে বলে, আপনাকে জিজ্ঞাসা করিনি আমি। এটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা হিয়া পাখি, তোর ভাই কি কোনো সাধনা করে রেখেছিল যে বউকে বিয়ের আগে শক্ত করে লম্বা সময় নিয়ে জড়িয়ে ধরবে? শার্ট আপ রুদ্র ভাই। বারে, মন্ত্রী করবে নীলা খেলা, আমি বললেই দোষ? মুখ ঝামটি দিয়ে হিয়া বলে, নষ্ট পুরুষ কোথাকার। বলেই চলে যায় হিয়া। রাজ মায়ার থেকে সম্মতি পেয়ে মায়াকে ছেড়ে দেয়। সবাইকে উদ্দেশ্য করে বলে, তো এখন মন্ত্রীর বিয়ে শুরু হোক। এই সাংবাদিক, হেড অফিসে কল করে জানিয়ে দিন মন্ত্রীর বিয়ে হচ্ছে, শুধু সিনেমাটিক্যাল ভাবে না, মানে আপনারা সঠিক তথ্য না দিলে তো বাংলাদেশে আমার নামে দুর্নাম ছড়াবে। তাই রাজের কথা শুনে সাংবাদিকরা লোক দেখানো হাসি দিল। মনে মনে তারাও বলে, আমাদের কি খেয়ে কাজ আছে যে আপনাদের নিয়ে পড়ে থাকবো? আজকাল আসল তথ্য এড়াতেই তো আপনাদের এই আজাইরা আলাপ প্রকাশ করতে হয়, না হইলে আমরা পেট চালাবো কিভাবে? সব দোষ খালি সাংবাদিকের না, কিছু দোষ উপরমহল থেকেও। রাজের ইশারা পেয়ে হিয়া আর সিয়া নিয়ে যায় মায়াকে। উদ্দেশ্য মায়াকে বউ সাজাবে।
চট্টগ্রামের অন্ধকার ঘরের একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ঘুমিয়ে আছে যারা। যারার শরীরের টপস আর জিন্স গলায় ওড়না পেঁচানো। সেই ঘরে প্রবেশ করলো কালো কোট পরিহিতা এক যুবক। রুমের দরজা খুলতেই বাইরের আলো এসে যারার চোখে মুখে জলজল করে উঠল। ফর্সা মুখশ্রী যারাকে দেখে যুবকটি হাসলো। ডান পাশের ত্বকের উপর দিয়ে বাম হাত বিচরণ করতে লাগলো। কিছুক্ষণ সেদিকে মনস্থির রেখে পরে পাশে থাকা জগ থেকে পানি নিয়ে যুবকটি পানির বিন্দু বিন্দু ছিটা দিল জারার মুখে। ধীরে ধীরে জ্ঞান ফিরল জারার। চোখ খুলতেই চোখের সামনে যুবকটিকে দেখে ভয় পেল। ভয়তে চোখ বড় বড় হয়ে গেল জারার। শুকনো ঢোক গিলে বলে, বীর। শয়তানি হাসি ফুটিয়ে বীর বলে, হ্যাঁ জানেমান, আমি। কেমন লাগলো সারপ্রাইজ? জারার আত্মা পালাই পালাই করতে ব্যস্ত। এমন এক মাফিয়ার সামনে থাকা যে কতটা ভয়ানক তা সে যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকেই পালিয়ে বেড়ায়। বীর ন্যাশালো দৃষ্টিতে জারার দিকে তাকিয়ে আছে। যারা ছোটাছুটি করছে, হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে শুধু বীর। এটা দেখে হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে শুধু বীর। এটা দেখে হেসে দেয়, অনেক জোরে হাসে। বীরের মতো শক্তিশালী পুরুষের সামনে হাত পা অবস্থায় বসে থেকে কিনা সে এভাবে পালাতে চায়। বীর জারার চোখের দিকে চেয়ে বলে, কিছু বলতে চাও জানেমান? জারা নীরব, ভয়তে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। বীরের দিকে তাকালেই মনে পড়ে কিছুদিন আগের কথা। তারই চোখের সামনে একটা ছুরি দিয়ে একজন বৃদ্ধের গলার রগ কেটে দিয়েছিল। বীরের সামনে হাঁটু গেড়ে বসে জীবনের ভিক্ষা চাইছিল, কিন্তু বীর পাষাণ পুরুষের মতো চুপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে লোকটি বুকের পা দিয়ে মোচড় দেয়, যেটা দূর থেকে দেখে যারা দৌড়ে পালিয়ে যায়। আর কোনোদিন বীরের সামনে আসবে না বলে প্রতিজ্ঞা করেছে। যেভাবেই হোক পালিয়ে থাকবে সে। পালিয়েই তো এসেছিল কানাডা থেকে। বীর ধরে ফেললো তাকে। কোনো জায়গায় যেয়েই তার শান্তি নেই। পরিবার বলতে তার খালামণি সোনালি আছে। এখন তার কাছে যেতেও ঘৃণা লাগে। মহিলা তো সুযোগবাদী, যেটা যারার একদমই পছন্দ না। তাই তো নিজের খালামণি থেকেও পালাই পালাই করে কানাডায় যায়। আবার সেখানে যেয়ে কিছুদিন হাসি খুশি জীবন কাটিয়ে এখন দুর্ভোগ পোহাতে হয়েছে। খালামণি থেকে পালাতে পারলেও বীরের থেকে পালাতে আর পারলো না। কান্না পাচ্ছে তার। কেন তার জীবনটা এমন? বাবা মা না থাকলে কি তার কোনো সুযোগ সুবিধা নেই? যারা কান্না করে দেয়। এই কান্না সহ্য হলো না বীরের। যারার দুই পাশের চোখের পানি বীর তার দুই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দেয়। যারা এই ছোঁয়াকেও ভয় পাচ্ছে। এই হাত যে মানুষের জীবন নেয়। পলকহীন তাকিয়ে আছে বীরের দিকে যারা। বীর বলে, কান্না করছো কেন? যারার উত্তর নেই। সেই প্রথম থেকেই যারা চুপ। সহ্য হচ্ছে না বীরের। এবার ধমক দিয়েই বলে, কি হলো বলো? কেঁপে উঠল যারা। কিছু না বলে এখনো তাকিয়ে আছে। বীরের চোখ লাল। যারা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলে, আমাকে এখানে আটকে রেখেছেন কেন? তুমি থেকে আপনি সম্বোধন যেন সহ্য হলো না বীরের। রাগ মুখে ঠোঁট প্রসারিত করে বলে, এতদিন তুমি বলে এখন আপনি? বাহ জানেমান, এতটা পরিবর্তন! হঠাৎ কি হলো যে এমন পরিবর্তন আনলে? আমি কি ভুল করেছি যে আমাকে এইভাবে উঠিয়ে এনেছেন? আবার সেই আপনি করে বলা, তাও কিনা মিনমিন করে। সহ্য করতে না পেরে জারার বসে থাকা চেয়ারে জোরে এক আঘাত করে বীর। বেচারি এমনিতেই ভয় পায়, আবার বীর তাকে এখন ভয় দেখাচ্ছে। মনে মনে ভাবছে, এখন কি আমাকে খুন করে দিবেন? তাহলে আমার বাবা মায়ের খুনিকে খুঁজবো কিভাবে আমি? আমি যে তাদের শাস্তি দিতে চাই, ওদেরকে শাস্তি না দিয়ে আমি এক মাফিয়ার হাতে শহীদ হয়ে যাব। বীর কিছু বলতে যাবে অমনি বীরের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে তারেক কল করেছে। বীর রিসিভ করতেই তারেক বলে, মায়া ম্যাম আর মন্ত্রী শাহমির রাজ আজ বিয়ে করতে চলেছে এখন। অবাক হয়ে জোরে চেঁচিয়ে বীর বলে, হোয়াট? ফোনের ওপাশে তারেক ভয় না পেলেও সামনে বসে থাকা যারা কেঁপে উঠেছে। মনে মনে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই লোকের আসল রূপ জানার পর থেকে যেন এই লোকটা বেশি বেশি রাগ দেখাচ্ছে। তারেক ফোনটা কান থেকে আগে থেকেই দূরে সরিয়ে রেখেছিল, কারণ সে জানতো এই মাফিয়া একটা চিৎকার দিবেই। ভাই বোন দুটোই এক। অবাক হওয়ার জায়গায় যেন রেগে তেড়ে আসে। তারেক ফোনটা আবার কানে নিয়ে বলে, জি স্যার, মায়া ম্যামের পাতানো ফাঁদে তিনি নিজেই পা দিয়েছেন।
যার জন্য এখন কিছু করার নেই। সব কিছু ক্লিয়ার করে বলো। তারেক শুরু থেকে শেষ পর্যন্ত হওয়া সবকিছু বলে, যেটা শুনে বীর কপালে হাত দিয়ে বলে, যেমন দেবা তার তেমন দেবী। ওকে ফোন রাখো, আমি কথা বলছি বোনের সাথে। তারেক কল কাটতেই বীর উঠে দাঁড়ায়। কিছু একটা ভেবে জারার হাতে দড়ি খুলে দেয়। জারা ভাবছে তাকে হয়তো ছেড়ে দিবে, কিন্তু না, বীর জারার হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে। ঘর থেকে বাইরে এসে যেই বীরের গাড়ির দিকে নিয়ে যাবে, জারা হাত ছাড়িয়ে নেয়। বীর শুকনো দৃষ্টিতে চেয়ে থাকে। যারা কিছু না বলে অন্যদিকে চলে যেতে নেয়, পথ আটকে দাঁড়ালো বীর। প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? আমার হোস্টেলে। আজ থেকে আমার বাসায় থাকবে তুমি? না। আমি বলেছি হ্যাঁ মানে হ্যাঁ, আর কোনো দ্বিতীয় কথা নেই। চলো আমার সাথে। বলেই জারার হাত ধরে বীর। জারা হাত ছাড়িয়ে বলে, আমার ব্রেকআপ চাই বীর। কথাটা আস্তে করে বলে জারা, যেটা শুনতে পেলে ওর আগে গজগজ করতে করতে বীর বলে। কি বললে আবার বলো। জারা আবারও বলে, আমি এই সম্পর্কে থাকতে চাই না, আমি ব্রেকআপ করতে চাই। বীর আলতো হাসে। তুড়ি বাজাতেই বডিগার্ড বেরিয়ে আসে, যাদের প্রত্যেকের পকেটে পিস্তল। যা দেখে জারার অবস্থা খারাপ। বীর হাস্যোজ্জ্বল মুখে বলে, এখন বলো, ব্রেকআপ চাই তোমার? জারা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলে, না না। বীর এবার গাড়ির দরজা খুলে দেয়, বলে, গাড়িতে ওঠো জানেমান। যারা গাড়িতে উঠতেই বীর তার পাশে বসে। যারা জানালা ঘেঁষে বসে আছে, এটা দেখে বীর রক্তিম চোখে তাকিয়ে আছে। যারা বীরের মুখের দিকে তাকিয়ে বীরের কাছে এগিয়ে আস্তে আস্তে মনে মনে বলে, কেন যে এর আই রিডিং না জেনে এর সাথে প্রেম করেছিলাম, এখন ভোট করতে হচ্ছে। বীরের কাছে এসে বীরের বাম হাত ধরে বসে থাকে যারা। বীর হেসে দেয়, ফোন হাতে নিয়ে কল করে মায়ের কাছে। বীরের কাছে এসে বীরের বাম হাত ধরে বসে থাকে যারা। বীর হেসে দেয়, ফোন হাতে নিয়ে কল করে মায়ের কাছে। তাকে কোনো কিছু না জানিয়ে হুট করে এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি বুঝতে পারছে না সে। মায়া তো রাজকে ঘৃণা করে। কেন ঘৃণা করে এটা জানে না বীর, শুধু জানে মায়া সহ্য করতে পারে না। রাজকে নিয়ে ট্রমা থেকে মায়াকে বের করতে তাকে অনেক সময় ব্যয় করতে হয়। রাজের কথা জিজ্ঞাসা করলেই মায়া চুপ করতো, নয়তো ফুসফুস করত। প্রথম দিকে তো কানে হাত দিয়ে কান্না করত। আজ আবার কি হলো তার? রিং হয় ওপাশ থেকে, কিন্তু রিসিভ হয় না। বীর বুঝলো মায়া রিসিভ করবে না এখন, তাই আর চেষ্টা করলো না। মায়া তার সময় মতো কল ব্যাক করবে। রাজের ফোনে কল দিতেই ওপাশ থেকে কেটে দিচ্ছে। শুধু রাজের ফোন থেকে একটি মেসেজ আসে, ভাইয়ের বিয়েতে তো আসতে পারলি না, এখন ভাইয়ের শালা হওয়ার জন্য প্রস্তুত হ। এত কল দিয়ে জ্বালাবি না, শালা আমার বিয়ে নিয়ে কেউ ভাবে না, যা করার আমাকেই করতে হবে। মেসেজ দেখে বীর হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। যদিও সে জানে রাজ কেমন, কিন্তু মায়ার কথা ভেবেই তো তার দুশ্চিন্তা হচ্ছে। বীর চায় আগে সবকিছু সমাধান করে তারপর মায়ার সাথে রাজের বিয়ে দিতে। কারণ মায়ার যে একটা স্বপ্ন আছে, হঠাৎ করে আজই স্বপ্ন পূরণ না করে বিয়ে করবে এটা মানতে পারছে না বীর। মায়ার জীবনে নতুন কোনো ঝড় আসলেই হয়। বিয়ের আসরে মায়াকে বসানো হলো। এর ঠিক কিছুক্ষণ পর পিয়াস সর্দার বাড়ির সবাইকে নিয়ে আসে। বিয়ের আসরে অন্য মেয়েকে দেখে কপাল কুঁচকে এলো সবার, শুধু মাহমুদ সর্দার বাদে। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার সুপুত্র কোনো অঘটন ঘটাতে চায়। মালিনী এসে মাহমুদ সর্দারের কাছে বলে, এই মেয়ের পরিচয় কি? কিছুই তো জানি না। তুমি এভাবে ছেলেকে যাত্রার সাথে বিয়ে দেবে? মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলেন, এই মেয়ের একটু পর থেকেই একটাই পরিচয় হবে, একটা উম্মাদ লাগামহীন ছেলের বউ হবে সে। এটাই কি মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো বিষয় না? মালিনী বিরক্ত হয়ে বলে। সোনালি আর মোহন সর্দার এখনো দেখছে মায়াকে। মোহন সর্দার মায়াকে দেখে রাগী কণ্ঠে বলে, এই মেয়ে তো ফ্যাশন হাউসের মালিক। সোনালি অবাক হয়ে বলে, তুমি চেনো একে? চিনবো না কেন? এই মেয়ে বড়ই ধূর্ত। আমার অনেক বড় একটা ডিল এই মেয়ের জন্য ক্যান্সেল হয়েছে, যেখানে আমার 20 লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছিল। এই মেয়ে বাড়িতে বিপদের আশঙ্কা নিয়ে আসছে, এটা আমি বলে দিলাম। সোনালি কথাটা পাত্তা না দিয়ে বলে, ওসব বাদ দাও তো, ব্যবসার ক্ষেত্রে লাভ লস করতে গেলে তো এমনই হতে হয়। আমি শুধু ভাবছি এই মেয়েটাও তো আস্ত একটা ব্যাংক। ফ্যাশন হাউসের মালিক মানে তো কোটিপতি। মায়া তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে।
গাঢ় নীল রঙের লেহেঙ্গার সাথে ডায়মন্ডের সেট, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক, চোখে স্মকি আইশ্যাডো। দেখতে পুরো বারবি ডল লাগছে মায়াকে। আশেপাশে লাইটগুলো তো আছেই মায়াকে আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। মায়ার চোখ মোহন সর্দারের দিকে থাকলেও মায়ার পাশের জনের চোখ একমাত্র তার দিকে। মায়ার দিকে তাকিয়ে থেকেই বলে, হায় হায় মায়াবতী, এই লিপস্টিক এখন না দিলেও পারতে। মন্ত্রীর হার্টবিট এখানেই শেষ হয়ে যাচ্ছে। মায়ার রাগী চোখে রাজের দিকে তাকিয়ে দাঁতগুলো কটমট করে তেজ দেখিয়ে বলে, এখনই শেষ করে ফেলুন আপনার হার্টবিট। অন্তত আমাকে বিধবা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। মায়ার তেজি কথা গায়ে মাখল না রাজ। বুকের বাম পাশে হাত রেখে বলে, আমার হার্ট এতটাও দুর্বল না। এটা শুধু রোমান্সের জন্য বিট করে, মরার জন্য না। মায়া চোখ সরিয়ে নিল। মিলি এসে দাঁড়ালো সিয়ার পাশে, বলে, শুনলাম বউ নাকি পালিয়েছে, এখন কাকে বিয়ে করবে? সিয়া সামনের দিকে চোখ দিয়ে ইশারা করে বলে, যাই বল না কেন, এইভাবে কিন্তু আগের মেয়েটা থেকেও সুন্দরী। অবশ্য এটা নাকি আমাদের আসল ভাবে হওয়ার কথা। আয়রার সাথে নাকি বিয়ের অভিনয় করছিল ভাই। আমাদের এইভাবেকেই বিয়েতে আনার জন্য। কি বলছিস? এত সিনেমার কাহিনী? জীবনটা সিনেমা থেকে কম কিছু নাকি? তাও ঠিক। আচ্ছা, আমি মকটেল কাউন্টার থেকে ঘুরে আসি। মিলি মকটেল কাউন্টারে যেতেই কারোর সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে মুখের সামনে কিছু ছোট ছোট চুল চলে আসে মিলির। চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে যেই ধাক্কা লাগা ব্যক্তির দিকে তাকায়, অমনি মিলি মুখে হাসি ফোটায়। মিলির সামনে দাঁড়িয়ে আছে তারেক। তারেকের কানে ব্লুটুথ। মিলির দিকে তাকিয়ে বলে, সরি ম্যাম। বলেই চলে যায় তারেক। মিলি এখনো তারেকের দিকে তাকিয়ে থেকে বলে, হায়, কালের মধ্যেও কি কিউট লুকস, পুরাই ব্ল্যাক ডায়মন্ড। মায়া রাজের বিয়ে শুরু হবে। সবাই মিলে কাজীকে খুঁজতে শুরু করেছে। কাজী এসেছে ঘন্টা 2 হবে, কিন্তু এখন তাকে খুঁজে পাচ্ছে না। অবশেষে সবাই পানির শব্দ পেয়ে খাবারের দিকে একটি টেবিলে তাকালো। রুদ্রর হাতে জগ। কাজী মাত্র ঘুম থেকে উঠেছে। আসলে সে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেই জানে না। হঠাৎ ঘুমের মাঝে এভাবে মাথা ও মুখে পানি পড়ার কারণে লাফিয়ে উঠেছে সে। কাঁপতে কাঁপতে বলে, আরে বউ, আমি বাজারে যাচ্ছি। কাছে থাকা সবাই এমন দৃশ্য দেখে হেসে দেয়। মাহমুদ সর্দার সেদিকে এসে বলে, কি হয়েছে? রুদ্র চেয়ারে হাত রেখে বলে, আরে বড় বাবা, কাজী তো ব্রোর বিয়ে দিতে এসে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের বউকে মিস করে। রাজ এগিয়ে এসে শুনতে পেল রুদ্রের কথা। কাজের উদ্দেশ্যে রাজ বলে, আরে কাজী, তুমি তো দেখছি আসলে একটা পাজি। আমার বিয়েতে এসে আমার গলায় এখনো বউ ছড়িয়ে না দিয়ে নিজেই বউয়ের স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে। কেন ভাই, তুমি কি আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে বউয়ের কাছে যেতে পারো না? কাজী মিনমিন করে বলে, বউ ছাড়া বিয়ে দেব কিভাবে? রুদ্র ঠোঁটটা ব্যাকা করে বলে, নাও বেটা, কাজী তো ঘন্টা 2 ধরে বিয়ের বাড়িতে ঘুমিয়েছিল, না হলে বউ যে বদল হয়েছে জানতেই পারলো না। রাজ কাজীর দিকে তাকিয়ে বলে, শোনো ভাই, পাজি মার্কা কাজী, এই সর্দার বাড়ির পুরুষদের একটা রেকর্ড আছে। এরা 2টা করে বিয়ে করে, সেখানে আমি এখনো একটাও বিয়ে করিনি। তুমি ভাবলে কি করে যে আজ এই সেন্টারে শাহমীর রাজ বিয়ে না করে চলে যাবে? কাজী শুকনো ঢোক গিলে বলে, বউ না পালিয়েছে? আরে মিয়া, আপনার প্রথম বউ মারা যাওয়ার পরও কি আপনি বউ ছাড়া আছেন যে আমার বিয়ে থেকে বউ পালালে সন্ন্যাসী হয়ে বসে থাকবো? একটা গেছে আরেকটা এসেছে। এত তাড়াহুড়ো করে আরেকটা মেয়ে পেয়েও গেল। রুদ্র পিছন থেকে বলে, আপনি আরেক ঘুম থেকে উঠলে আরেকটা মেয়ে এনে দিব, সে আর কেউ না, আপনার ঘরের বউ। বেটা বেশি কথা না বলে যে মেয়েকেই হোক আপনি বিয়ে দিয়ে দেন ওদের। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার আসরে যে বসতে লাগো, আমি কাজীকে নিয়ে আসতে লাগি। রাজ চলে গেল মায়ার কাছে। মায়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, পাজি বেটা কাজী এসেছে আমার বিয়ে দিতে আজই। তো আমি কি করব? বিয়ের পর বাসরের জন্য অপেক্ষা করবে। মায়া চোখ সরিয়ে তাকালো কাজীর দিকে। কাজী এসে মায়াকে দেখে বলে, বউ মনে হয় রেগে আছে। আপনি আরো দেরি করলে আপনাকে আস্ত গিলে খাবে। এখন শুরু করুন বিয়ে। এভাবে বসে থাকা সম্ভব না, বাসায় যাব তো। রুদ্র রসিকতা করে বলে,
বিয়ের পর বাসায় যেয়ে তো সেই ঘরে ঢুকবে, তার জন্য এত প্রস্তুত কেন ব্রো? রাজ রুদ্রকে কিছু বলতে যাবে তার আগে আহান সর্দার এসে মাথার চাপড় মেরে বলে, ভাইয়ের সাথে এভাবে কথা বলে? আশেপাশে ছোট বড়রা আছে, দেখো না। রুদ্র মাথায় হাত বোলাতে বোলাতে পিছনে ফিরে দেখলো হিয়া হেসে বিড়বিড় করে বলে, একদম ঠিক আছে। রুদ্র চোখ টিপ দেয়, সাথে সবার আড়ালে একটা উড়ন্ত চুমু দেয়, যেটা দেখে হিয়া রাগ দেখিয়ে বলে, নষ্ট পুরুষ একটা, বাইরের মেয়েদের সাথে নষ্টামি করে আবার আমাকে ইঙ্গিত করছে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বিয়েতে নিয়ম অনুযায়ী কিছু কথা বলে রাজের উদ্দেশ্যে কাজী জিজ্ঞাসাবাদ করে। দিনমোহর কত? রাজ আরামের সহিত রাজকীয় চেয়ারে পিঠ রেখে বলে, সর্দার মহলটাই আমি তার নামে লিখে দিতে চাই। টাকার পরিবর্তে এটা কি সম্ভব হবে? মায়া এটা শুনে রাজের দিকে চোখটা খরালো। এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো তার জন্য প্লাস পয়েন্ট। মাহমুদ সর্দারের বুকে হাত বিড়বিড় করে বলেন, বিয়ে করতে এসেছো নাকি বাবা মাকে পথের ফকির করতে? কাজী অবাকের সাথে বলে, সম্ভব, মিয়া বিবি রাজি থাকলেই সম্ভব। তাহলে লিখে দিন, পুরো সর্দার মহল তাকে দিয়ে আমি তাকে কবুল করে নিচ্ছি। মোহন সর্দার হুঙ্কার দিয়ে বলেন, মগের মুলুক নাকি? আমাদের বাড়িটা এই মেয়ের নামে কেন দিবে? তোমাদের আবার বাড়ি কোনটা? আমি তো আমার রাজ্য আমার রানীকে দিচ্ছি। বড় বউয়ের দেনমোহরের ব্যাপারে তুমি কথা বলার কেউ না। মায়া ঠোঁটে বিজয়ের হাসি। যে প্ল্যান করেছিল তার ঊর্ধ্বে কাজ চললেও তার কপালটা আজ খোলা ছিল, তাই তো চাহিদার ঊর্ধ্বে কিছু পেতে চলেছে। মালিনী, সোনালী ও মোহন সর্দার যেন ক্ষিপ্ত হয়ে আছে। রাজ ওদেরকে পাত্তা না দিয়ে বলে, স্বামীর অর্থ সম্পদের ওপর হক তো স্ত্রীর। আমি আমার মহল আমার স্ত্রীকে নির্দ্বিধায় দিয়ে দেব, তাতে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। মোহন সর্দারের জবান বন্ধ, কারণ তিনি এই মহলের তার অংশের বিনিময়ে রাজের থেকে প্রমাণস্বরূপ অঢেল টাকা নিয়েছেন, যার জন্য তাকে এখন মুখ খোলা মানায় না। তবে থেমে থাকেনি সোনালী। মোহন সর্দারের বউ সোনালী শয়তানি বুদ্ধি নিয়ে বলে, আহান ভাইয়ের তো কোনো মতামত থাকতে পারে, সেও এই পরিবারের সন্তান, তার তো কোনো দায় নেই। রাজ সরু চোখে তাকালো আহান সর্দারের দিকে। আহান সর্দার মৃদু হেসে বলেন, আমি নিজে যতটুকু অর্জন করেছি এবং আমার দুই পুত্র আদ্র ও রুদ্র যা আছে, এতেই আমার সব হয়ে যাবে। বাবার দ্বিতীয় পক্ষের সন্তান হওয়ায় আমাকে আলাদা সম্পত্তি লিখে দিয়েছিল বাবা, যেটা বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ভাইয়েরা মিটিয়ে নিয়েছি। বর্তমানে রাজের কারণে জয়েন্ট পরিবার হয়ে ওই জমির উপরে আলাদা বাড়ি করে আছি, এছাড়া আমার কিছু চাই না। অবশেষে ঝামেলা মিটিয়ে মায়া রাজের বিয়ে সম্পূর্ণ হলো। সবকিছু সমাধান হয়ে যাওয়ায় কারো কোনো কথা থাকে না। মিডিয়ার লোকেরা এসে প্রশ্ন করছে রাজকে। একজন সাংবাদিক বলে, ভালোবাসার নারীকে নিজের করে পাওয়ার অনুভূতি কেমন? রাজ ক্লান্ত ভঙ্গিতে বলে, আর অনুভূতি, মন্ত্রী হয়ে পড়েছি তো বিপদে। বিয়ে করেছি কোথায়, এখন বউয়ের সাথে রোমান্টিক ছবি তুলবো তা না, এখন আপনাদের এক একজনের প্রশ্নের উত্তর দিতে দিতে বিয়ের সময়টা পার করে দিতে হবে। সাংবাদিক লজ্জা পেল যেন, একটু ঝেড়ে কেসে বলে, দুঃখিত স্যার। সাংবাদিকের পাশে থাকা মেয়েটি কানে ফিসফিস করে বলে, হয়েছে শান্তি, বারবার বলছিলাম উদ্ভট প্রশ্ন করবি না, তোর তো আমার কথা শুনতে ইচ্ছা করবেই না। সাংবাদিক ছেলেটি বলে, আমি কি করব? হেড অফিস থেকে উদ্ভট প্রশ্ন লিখে দেয় কেন? আমি তো অন্যর গোলামি করে খাই। আমাকে যে বিষয়ে সাংবাদিকতা করতে বলবে আমি তো তাই করব। রুদ্র ওদের পাশ দিয়েই যাচ্ছিল, ওদের কথাগুলো শুনতে পেয়ে বলে, বর্তমান সময়ে সাংবাদিকতা করা নিজেকে ম্যানহোলের ময়লা পানিতে গোসল করানো এক। সাংবাদিকের পাশের মেয়েটি হেসে দেয়। রুদ্র তাকে চোখ টিপ দিয়ে চলে যায়। এই দৃশ্য নজরে এড়ালো না হিয়ার। এখানেও একটা মেয়েকে চোখ টিপ মারল রুদ্র। রেগে নাক ফুলে উঠেছে তার, বিড়বিড় করে বলে, নষ্ট পুরুষ। বিয়ের পর এখন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। হিয়া আর সিয়া মিলে মায়াকে নিয়ে একটি টেবিলে বসেছে। মায়ার পাশে রাজকে বসানো হয়েছে। সামনে বড় একটি রাজকীয় থালি সাজানো, বিরিয়ানি, রোস্ট সহ আরো খাবার দিয়ে সাজানো প্লেটের ছবি তুলছে আশেপাশের অল্প বয়সী ছেলে মেয়েরা। রাজ এটা দেখে চুপ করে বসে আছে। সবকিছুর একটা বয়স থাকে, যার যেটা ভালো লাগে সে তাই করুক। বাচ্চারা ছবি তোলা শেষ করতেই মিলি বলে, ভাইয়ার ভাবি
তোমরা এখন একে অপরকে খাইয়ে দিবে, আমি তোমাদের রোমান্টিক ছবি তুলে দিব। রাজকে খাইয়ে দিতে হবে শুনেই রাগ মাথায় চেপে বসলো মায়ার। চেয়ার ছেড়ে উঠতে যাবে অমনি মায়ার হাত ধরে আটকে দিল রাজ। মায়া আর উঠতে পারল না। রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলে, এখান থেকে উঠবে না মায়াবতী। যদি ওঠো তাহলে কিন্তু আমি বলিউড স্টাইলে তোমাকে খাইয়ে দেব। মায়া চোখ বড় বড় করে তাকালো। চোখের সাদা অংশে লাল রং ধারণ করেছে। বোঝা যাচ্ছে অতিরিক্ত রাগ চেপেছে মায়ার মাথায়। রাজ থালি থেকে একটি রোস্ট হাতে নিয়ে মায়ার মুখের সামনে তোলে। মায়া চুপ করে বসে আছে। জেদ ধরেছে খাবে না সে রাজের হাতে। মিলি কয়েকটা ছবি তুলে নিল। ছবিগুলো দেখতে দেখতে বলে, ডান, এখন তোমরা তোমাদের ইচ্ছে মতো খেতে পারো। আমি যাই, কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিই। মিলি চলে যায়। রাজ এখনো রোস্ট হাতে মায়ার চোখের দিকে তাকিয়ে আছে। মায়াও তাকিয়ে আছে রাজের দিকে। দুজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একজন তাকিয়ে আছে চোখ দিয়ে গিলে খাওয়ার জন্য, তো আরেকজন তাকিয়ে আছে প্রেম নিবেদনের জন্য। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। মায়া এক দৃষ্টিতে চেয়ে আছে রাজের দিকে। রাজ বলে, খাবে না? মায়া এখনো দেখছে রাজের মুখ। এক সময় তাকেই তো পুতুল বর ভেবে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসা সে নিজেই নষ্ট করে দিল। যখন সবাই মিলে তার মাকে অপমান করেছিল, তখন এই রাজ তাকে অত্যাচার করেছিল। সেই বিষাক্ত মুহূর্তের কথা মনে পড়তেই রাজের হাত সরিয়ে দিল মায়া। বর্তমান সময়টা সবার চোখকে এড়াতে মায়া বলে, আমি রোস্ট খাই না। সিয়া মায়ার উদ্দেশ্যে বলে, তাহলে অন্য খাবার খাও ভাবি। যদি ঝাল প্রিয় হয়ে থাকে তো টিকিয়া খেতে পারো, অনেক মজা হয়েছে। হিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তুই ডাক্তারি পড়িস নাকি অন্য কিছু? আমার সন্দেহ হয়। ভ্রুকুচকে সিয়া বলে, এই কেন বলতো? এতগুলো আনহেলদি খাবার খাচ্ছিস কিভাবে? ডাক্তার হলেও কি এসব খাবার খাওয়া যাবে না? কোনো বইতে এমন কথা লেখা আছে? উল্টো খাবার মেনটেন করা উচিত, রোগ বা শরীরের উপর নির্ভর করে। আমার শরীরে এমন কোনো সমস্যা নেই যে আমি মেনটেন করে খাবো। মোটা হয়ে যাবি তো। মোটা হলে আমার শরীর হবে, তোর শরীর তো শুকনো থাকবে, তাতে তোর সমস্যা কি? আমার বোন তুই, তোর কিছু হলে বাবা মা চিন্তা করে অস্থির হয়ে যাবে, তাই তো আমাকে ভাবতে হবে। উফ, আসছে আমার বড় ভাবনা অলি। চল ফাট। তুই ফোট, আমাকে খেতে দে। গেল তুই, কলিজা ফুরে গেল। তোর হবু জামাই যখন দেখবে তুই একটা ভুটকি, তখন সে পালাবে দেখিস। এই একটুও না, আমার হবু জামাই মোটেও আমার মোটা হওয়ার জন্য পালাবে না, বরং সে আমাকে ভালোবাসবে, দেখিস তুই। ভুটকির প্রেম দেখার ইচ্ছে নেই সত্য। একটু খেলে যদি ভুটকি হয় তাহলে তুই কি শাকচুন্নি? আমি তোর মতো খাওয়া নিয়ে পড়ে নেই। হ্যাঁ, তাই তো দুবার বিরিয়ানি নিয়েছিস। 1 চামচের অর্ধেক বিরিয়ানি নিয়েছিলাম, তাই 2 বার নিয়েছি। তোর মতো আস্ত আস্ত এতগুলো টিকিয়া খাচ্ছি না। আমার সামনে থেকে সরে যা, তুই আমার খাওয়ার নচ দিবি না। 100 বার দিব, তোর কিছু হলে আমার বাবা দুশ্চিন্তা করবে, এটা আমি হতে দিব না। আরো জোরে চেঁচিয়ে বলল, আসছে আমার বাবার মেয়ে, ওটা আমারও বাবা। তোর 2 সেকেন্ড আগে আমি এসেছি আমার বাবার মেয়ে হয়ে। বাবার মেয়ে না, মেয়ের নামে বিপদ হয়ে এসেছিস। উষ্টা খাবে কিন্তু হিয়া। আয় না আমার সামনে, আমারও পা আছে, তুই একটা দিলে আমি 2টা দিতে পারবো। এদের ঝগড়া যেন বেড়েই যাচ্ছে। ঝগড়া দেখতে দেখতে রাজ মাথায় হাত দিয়ে বলে, আমার বিয়েটা পার হলো মিডিয়ার উত্তর দিতে দিতে আর এদের ঝগড়া দেখতে দেখতে। কাজী দূরে বসে খাবার খাচ্ছিল। ওদের 2 বোনের ঝগড়া দেখে গালের খাবার চিবোতে চিবোতে বিড়বিড় করে বলে, এটা বিয়ে বাড়ি নাকি নাট্যমঞ্চ? এমন বিয়ে বাপের জন্মেও দেখিনি। একবার বউ পালায়, তারপর বউ আরেকটা আসে, সে আবার অগ্নিরূপী। এখন আবার বর বউয়ের খাওয়ার মাঝে 2 বোনের ঝগড়া। সিয়া আর হিয়ার ঝগড়া এতটাই বেড়ে গেছে যে সেখানে মাহমুদ সর্দার ও পুরো পরিবারের লোক জড়ো হয়। মাহমুদ সর্দার এসে প্রশ্ন করেন, এখানে কি হচ্ছে এগুলো? রাজ আফসোসের সাথে বলে, তোমার 2 মেয়ে আমার বিয়েতে এসে ডিসকাস করছে তারা কে কখন পৃথিবীতে ডাউনলোড হয়েছিল। এক একজনের কি চিন্তা বাবাকে নিয়ে, যে ভাইয়ের বিয়ে হয়েছে এটা মনেই নেই, অথচ এই ঝগড়ার সূত্রপাত আমার বউকে খাওয়ানো নিয়ে। এই ছেলের বেফাস কথার জন্যই মাহমুদ সর্দার এদিকটায় আসেনি। তিনি অন্য টেবিলে বসে খাচ্ছিলেন।
ছোটদের বর বউয়ের পাশে রেখেছিলেন। কিন্তু কথায় আছে না, সুখ সবার কপালে সয় না। মাহমুদ সর্দারের হয়েছে সেই দশা। ছেলের থেকে দূরে থাকার চেষ্টা ব্যর্থ করলো তারই আরেক রক্ত সিয়া আর হিয়া। এরা দুই বোন ঝগড়া না করলে মাহমুদ সর্দার এখানে আসতেন না, রাজের এমন কথা শুনতেনও না। মাহমুদ সর্দার দাঁত চিবিয়ে চিবিয়ে বলেন, তোমার বউ খাচ্ছে না বলে খুব আফসোস হচ্ছে তাই না? আমার 10টা 5টা না, আবার আমার পূর্বপুরুষদের মতো 2টা করেও না, আমার তো একটা মাত্র বউ। এই বউকে তো 3 বেলা খাইয়ে লকারে তালা মেরে রাখতে হবে। মাহমুদ সর্দার মাঝে মধ্যে চিন্তা করেন, এই দ্বিতীয় বিয়ে না করলে তিনি হয়তো মহৎ কাজ করতেন। কোন দুঃখে বাবার অনুরোধে রাজি হয়, এখন কপাল চাপড়াচ্ছেন। বাবার কথা শুনতে যেয়ে ছেলের কাছে 3 বেলা খোটা শুনছেন। এই মাহমুদ সর্দারের বাবারও তো 2 বিয়ে। মাহমুদ সর্দারের বাবা মহসিন সর্দারের প্রথম স্ত্রীর থেকে 2 সন্তান হয়। বড় সন্তান মাহমুদ সর্দার ও ছোট সন্তান মোহন সর্দার। মহসিন সর্দারের দ্বিতীয় স্ত্রীর ঘরে হয় আহান সর্দার। মাহমুদ সর্দারের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে তারই শালী মালিনীকে বিবাহ করেন। এর কয়েক বছর পর মোহন সর্দার তার প্রথম স্ত্রী ও সন্তানকে ত্যাগ করে ঘরে আনেন সোনালীকে। তবে বর্তমানে এক বিয়েতেই সন্তুষ্ট হয়ে আছেন আহান সর্দার। স্ত্রী অবনীর মৃত্যুর পর এখনো বিবাহ করেননি তিনি। তাই রুদ্র গর্বের সাথে বলে, একটু মিস্টেক করলে ব্রো, তোমার বংশে তো আমার বাবু আছে, সে কিন্তু আমার মা মারা যাওয়ার পর স্টিল দেবদাস। রাজ ঠোঁটটা পাকিয়ে বলে, ওরে বেটা রুদ্র, তোর তো কপালটা তাও ভালো। আমার তো দাদা বাবা কাকা সবাই গোল মেরে দিল। এদিক থেকে আহান কাকু পিছিয়ে, আফসোস হয় আমার তারও জন্য। মায়া এদের কথার কিছুই বুঝতে পারছে না। এই দ্বিতীয় বিয়ের কাহিনী কি? মায়া তো শুধু জানে মোহন সর্দারের কথা। মাহমুদ সর্দারের দ্বিতীয় বিয়ে আবার তাদের দাদারও দ্বিতীয় বিয়ে ছিল, এত কিছু মায়া জানে না। সব থেকে বড় কথা, এইটুকু সময়ের মধ্যে এদের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এগুলো দেখে মাথা ভন ভন করছে মায়ার। শুধু মায়ার না, তারেক নিজেরও এদের কাণ্ড দেখে অবাক। সাথে আবার আছে মিলির ঝামেলা। মিলি তার সাথে নিজে এসে একটু আগে পরিচিত হয়ে গেল। একটু পরপর এসে এক একটা আবদার করে যাচ্ছে, কখনো ছবি তুলে দেওয়ার জন্য, তো আবার কখনো ড্যান্স করার জন্য। কাজী তার মতো বিন্দাস খাবার মুখে ঢুকাচ্ছে আর এদের কথার মারপ্যাচ দেখছে। পাশে তাকিয়ে দেখলো উকিলও বসে এই ঝগড়া দেখছে। কাজী তার মুখটা এগিয়ে উকিলের কাছে এনে বলে, বুঝলেন উকিল সাহেব, নসিবে থাকলে মন্ত্রীর বাড়ির ঝগড়াও দেখা যায়, যদি তাকে কোনো কিছু করার যোগ্যতা। উকিলের কথা শুনে কাজী মাথা উপর নিচ করলেন। জারার হাতটা ধরে টানতে টানতে নিজের বাড়ির ভিতরে ঢুকছে বীর। জারা মুখ ফুটে কিছুই বলছে না, মনে মনে সুযোগ খুঁজছে, একটা চান্স পেলে সে পালাবে এখান থেকে। বীর জারাকে উপরে নিয়ে যাবে, তখনই সিঁড়ি দিয়ে নিচে নামে মৌ। বীরকে প্রশ্ন করে, এই মেয়েটা কে ভাই? বীর থেমে যায় সেখানে। মৌকে দেখে বলে, তোর ভাবি। মৌ খুশি হয়, কিন্তু জারাকে এভাবে টানতে দেখে বলে, ভাবিকে এভাবে টানছো কেন? কারণ ও তোর ভাবি হতে চায় না তাই। কেন? আমি কি দোষ করেছি? যারা এদের কথা শুনে অবাক। বীর বলল কোন দিক দিয়ে, মৌ নিয়ে গেল কোন দিকে। বীর বলে, এটা তোকে ভাবতে হবে না। বোন যে বিয়ে করেছে এটা শুনেছিস? কোন বোন? তোর আর বোন, আমার বোন মায়া। মৌয়ের চোখ যেন কোটর থেকে বের হলো, অবাকের সাথে বলে, কি বলছো এসব? আপু কেন বিয়ে করবে, তাও আবার আমাদের না জানিয়ে? করেছে বিয়ে, তাও আবার মন্ত্রীকে। কিন্তু আমাদের না বলে কেন? কাহিনী আছে তাই, পরে বলছি, আগে ওকে ঘরে রেখে আসি। মৌ বাধা দিয়ে বলে, ভাবিকে আমার ঘরে রেখে আসো, তোমাদের ঘরটা আগে সাজাই, তারপর যাও। বীর আর যারা অবাক হলো। বীর মৌয়ের দিকে ফিরে বলে, আমার ঘর সাজাবি কেন? আমার 2 ভাই বোন আজকে আমাকে না বলে একজন ভাবি আরেকজন দুলাভাই গিফট করেছে। যদিও আমাকে ভাবি পছন্দ করে না, কিন্তু আমার তো তোমাদের প্রথম রাতটা সুন্দর করে সাজিয়ে দেওয়া উচিত। আফটার অল বাসর তো বারবার আসবে না। বাসর? অবাক হয়ে বলে যারা। মৌ বলে ওঠে, হ্যাঁ বাসর, বিয়ের প্রথম রাতটাই তো বাসর রাত। তোমাকে তো বউ সাজিয়ে দিতে হবে। আমি পার্লারের লোককে কল করে ডাকবো?
আর তোমাদের ঘরটা সাজিয়ে দেব। তুমি আমার ঘরে থাকো। যারা বিড়বিড় করে বলে। বিয়ের আগে বাসর। বীর হেসে দেয়, হো হো করে হাসতে হাসতে বলে। ওরে গাধি, আমাদের এখনো বিয়ে হয়নি, তবে বোনের আজ বিয়ে হয়েছে। আমি যারাকে বিয়ে করব ধুমধাম করে। তুইও আনন্দ করবি বিয়েতে। খুশি হলো মৌ, বলে। তাহলে ভাবি না, মানে হবু ভাবি কোথায় থাকবে? তোর রুমের পাশের রুমটায়। বলেই জারার হাত ধরে নিয়ে গেল বীর। রুমে এসে জারার হাত ছেড়ে দিল। দরজাটা পা দিয়ে চাপিয়ে দিয়ে বলে। তো জানেমান পছন্দ হয়েছে তো বাড়িটি? যারা কোনো কথা বলে না, এতক্ষণ অনেক জোরে ধরেছিল হাত। অবশ হয়ে আছে, মাংস ডুবে লাল হয়ে আছে জায়গাটা। একটু আগেই গাড়ি থামতেই বীরের আড়ালে যারা আবারও পালানোর জন্য দৌড়ে চলে গিয়েছিল। পালাতে পেরেছিল, কিন্তু তার দৌড় আর বীরের গাড়ির স্পিড তো এক না। যারা দৌড়ে বহুদূর চলে গেলেও বীর তার গাড়ি নিয়ে সামনে চলে আসে। এখন যারা ভয়েতে চুপ আছে, কিছু বলতেও ভয় লাগছে। মনে পড়ে যাচ্ছে বীরের সেই ভয়ানক রূপ। নিজ হাতে খুন করতে দেখেছিল বীরকে। যারা কিছু বলছে না দেখে বীর জারার হাত আবার চেপে নিজের কাছে আনে। জারার কোমরে আরেক হাত রেখে চোখ লাল করে চোখ লাল করে হুঙ্কার ছেড়ে বলে। আমি কি জিজ্ঞাসা করেছি উত্তর দিচ্ছ না কেন? যারা এখনো চুপ, চোখ নিচের দিকে। যারা কপাল এসে ঠেকলো বীরের ঠোঁটের কাছে। হিল পড়ার কারণে যারা লম্বা হয়েছে। যারার চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। বীর এটা দেখে নিজেকে সংযত রাখতে ব্যর্থ। যারার মুখটা নিজের দুই হাতে আবদ্ধ করে নিল। যারার কাপা কাপা ওষ্ঠের দিকে চোখটা স্থির রাখলো ধীরে ধীরে বীর। তার ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়। যারার ওষ্ঠের নিচে আস্তে করে কামড় দিল। এরপর যখনই দুটো ওষ্ঠ এক হবে, তখনই দরজায় কড়া নাড়ে মৌ। বীরের হুঁশ ফিরে আসলো। দূরে সরে গেল জারার থেকে। একটু দূরে সরে পকেটে এক হাত রেখে আরেক হাত পিছনে গলার কাছে উল্টিয়ে নিয়ে বিড়বিড় করে। কাবাব মে হাড্ডি। মৌ কোনো উত্তর না পেয়ে আবারও বলে। ভাইয়া ভেতরে আসবো? হ্যাঁ আয়। মৌ ভিতরে এসে ফোনটা বীরের দিকে এগিয়ে দিয়ে বলে। আপু কল করেছে, তোমার সাথে কথা বলবে। বীর ফোনটা নিয়ে কানে ধরেই বলে। আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে কেন? মায়া আফসোস করে বলে। আমি চাইনি এই বিয়েটা করতে। এই শাহমের রাজ বড়ই ধূর্ত ব্যক্তি, ছলে বলে কৌশলে আমাকে ফাঁদে ফেলেছে। বীর হেসে দিল, মায়াকে বুঝতে না দিয়েই বলে। মন্ত্রী হয়েছে কি এমনি এমনি? চালাক না হলে তো আর মন্ত্রী হতে পারতো না। তুমি ফাঁদ পেতেছই, এক মন্ত্রীর রাস্তা নাই। এখন বোঝো ঠেলা। মজা নিচ্ছ তুমি আমার সাথে? ওই মন্ত্রী যে তোমার মামাতো ভাই হয়, এইটা আমাকে আগে বলনি কেন? বীর শুকনো ঢোক গিলে বলে। আগে বললে তুমি আমার কাছে থাকতে না, আর তুমি ওই সময়টাতে অন্য কোথাও সেফ ছিলে না। আজ তুমি আমার কাছে সেফ আছো, এমনকি আমার দুটো বোনও হয়েছে। আর আমাদের একটা বড় ভাই হলো, যেটা হোক ভাগ্য কিছু কেড়ে নিলেও ভালো কিছু দিয়েই দেয়। সো নেক্সট প্ল্যান কি? কেন বলবো? যাতে আমার থেকে শুনে ওই মন্ত্রীকে অ্যালার্ট করে দাও। আফটার অল সে তোমার মামাতো ভাই, আর আমি তোমার পাতানো বোন। বীর রেগে গেল। এতগুলো বছর ধরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দুই বোনকে নিজের বোনের পরিচয় দিয়েছে। আপন বোন না হলেও আপন বোনের মতো দেখে এসেছে। বিপদে ঠাঁই দিয়েছে, আরো গোপন উপকার করেছে যেগুলো কেউ জানে না। এখন সে কিনা এভাবে কথা বলছে। রাগের সাথে বীর বলে। তুমি যদি এখন আমার সামনে থাকতে, ঠাস করে একটা চর বসিয়ে দিতাম তোমার গালে। আমার নিঃস্বার্থ ভালোবাসা স্নেহকে তুমি এই চোখে দেখো? যদি রাজের স্বার্থের জন্যই তোমাকে আমার কাছে রাখতাম, তাহলে তোমাকে পড়াশোনা করিয়ে নিজ যোগ্যতায় তৈরি করতে সাহায্য করতাম না। এই আরহাম খান বীর চাইলে তোমাকে মিসইউজ করতে পারতো বোন। বীরের রাগের সাথে বলা কথার শেষে বোন বলাটা শুনে মায়া ম্লান হাসলো। রাগের মাথায় কথাগুলো বলছে, আবার বোনও বলছে। মায়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি ভাই। কি প্রশ্ন? কিছু না। তুমি তো আমাকে কিছুই জিজ্ঞাসা করনি। প্রশ্ন না করেও তো কিছু কথা আদায় করা যায় ভাই। আমিও ঠিক সেই দিকটা অবলম্বন করেছি।
বুঝলাম। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। কামন ভাই, আমাকে তুমি বড় করেছো। আই অ্যাম এ ব্রেভ গার্ল। আমার কোনো অসুবিধা হতেই পারে না। যদি হয়ও তাহলে আমি তো আছি শালাবাবু। কথাটা বলে রাজ। মায়া পিছনে তাকিয়ে দেখে রাজ দরজার কাছে দাঁড়িয়ে আছে। কমিউনিটি সেন্টারের রেস্টরুমে বসে কথা বলছিল মায়া। রাজকে দেখে বলে, আড়ালে কথা শুনছিলেন? আড়ালে কথা শুনতে যাব কেন? বইয়ের কথা বলা শুনতে আড়াল হওয়ার দরকার হয় না। আর যদি হয় অপর পাশের ব্যক্তি আমার শালাবাবু। রাজের মুখে শালাবাবু ডাকটি শুনে বীর খেপে গেল। যদিও বর্তমান সম্পর্ক শালা দুলা ভাইয়ের, কিন্তু এরা তো কাজিন। বীর মায়াকে বলে, ওই শালার কাছে ফোন দাও তো। মায়া ফোন এগিয়ে দিয়ে বলে, আপনাকে চাইছে। রাজ ফোন কানে নিয়ে বলে, বলো শালাবাবু। আব্বে শালা। ওই, আমি তোর শালা না, বরং তুই আমার শালা। রাখ তোর শালা। আগে বল, আমার বোনকে ফাঁদে ফেলে বিয়ে করেছিস কেন? তার আগে তোর বোনকে জিজ্ঞেস কর আমার বিয়ের আসর থেকে আমার হবু বউকে কিডন্যাপ করলো কেন। বেশ করেছে, কিডন্যাপ করেছে। একটা কেন, ও 10টা মেয়েকে কিডন্যাপ করবে। তোর কি? ওটা আমার হবু বউ ছিল। তো তুই কেন আমার বোনকে বিয়ে করবি? আমার ইচ্ছে হয়েছে তাই বিয়ে করেছি। তোর ইচ্ছার কাথায় আগুন। এখানে শুধু একজনের ইচ্ছাই চলবে, মায়ার ইচ্ছে। মায়াবতীর ইচ্ছা কি সেটা সে বলুক, আমি পূরণ করে দেব। তাহলে শালা তুই ওপারে চলে যা, কারণ এটাই তোর বউয়ের ইচ্ছা। আমি ওপারে গেলে তোর বোনকে নিয়েই যাব। একা একা ওপারে ভালো লাগবে না। বিয়ে করেছি মাত্র, ইনকমপ্লিট বাসরটাও তাহলে ওপারে সারতে হবে। তুই বেটা আসলেই একটা লাগামহীন। আমার বাপও একই কথা বলে। মায়া দেখছে এই রাজ তার ভাইকে কথার জালে হারাতে ব্যস্ত। রেগে রাজের কান থেকে ফোনটা নিয়ে বীরকে বলে, এই পাগলা মন্ত্রীর সাথে তর্ক করো না তো ভাই। আমি তোমার সাথে পরে কথা বলবো। রাজ আফসোসের সাথে বলে, দেখলি তো শালাবাবু, বলেছিলাম না আমার মায়াবতীর ইচ্ছা পূরণ করব। এই দেখ, মায়াবতী এখন তার ইচ্ছেটাই পাল্টেছে। এখন সে আমাকে সময় দেবে। ভাইকে এখন তার দরকার নেই। বীর ফোনের ওপাশ থেকে হেসে দিয়ে কল কাটে। পিছনে ফিরে মৌকে ফোনটা দিয়ে বলে, আমি একটা কাজে ব্যস্ত থাকবো, তাই ঢাকা যেতে পারবো না, কিন্তু কাজটা শেষ করেই ঢাকায় যাব। তুই চিন্তা করিস না বোন। মৌ হেসে দিল। জারার দিকে তাকিয়ে বলে, তুমি ফ্রেশ হওনি? তোমার জামা কাপড় কোথায়? জারা নিজেকে একবার দেখে আবার বীরকে দেখে নিয়ে চোখটা ঝাঁঝালো করে বলে, এমনভাবে বলছেন যেন আমি জানতাম আপনি এভাবে করবেন আমার সাথে। জামা আনার সময় পাইনি। আমার জামা তোমার ফিট হবে না, কারণ আমি তো 5 ফিট 2, তুমি দেখতে 5 ফিট 5। আপুর জামা তোমার গায়ে ঢিলা হয়ে যাবে। তুমি যে চিকন, আপু একদম পারফেক্ট। চলবে কি? জারা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। বীর বলে, আজ রাতের মধ্যেই ওর জন্য 2 সেট আনার ব্যবস্থা করব। কাল আমরা বোনের শোরুম থেকে না হয় ড্রেস কিনে আসব। মৌ উত্তেজিত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। মৌ চলে যায়। বীর জারার দিকে তাকিয়ে বলে, এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এর ফল কিন্তু ঠিক হবে না। তোমার সাথে পরে হিসাব করছি, এখন আসি। বীর চলে যেতেই জারা হাফ ছাড়ল। এতক্ষণের ভিত মুখটা আপনা আপনি হাস্যোজ্জ্বল হয়ে উঠল। কিছু প্ল্যান সেও করে রেখেছে। আফটার অল সে তো সোনালির বোনের মেয়ে। সোনালির থেকে শিখেছে কিভাবে চুপ থেকে লোক এড়িয়ে যাওয়া যায়। মায়া চোখটা ছোট ছোট করে রাগ দেখিয়ে তাকালো রাজের দিকে। রাজ একটা কাগজ এগিয়ে দিল, যেটা দেখে মায়া বলে, এটা কি? নিজেই দেখে নাও। মায়া কাগজটা খুলে দেখে বাড়ির দলিল, যেটা এখন মায়ার নামে। মায়ায় মৃদু হেসে মনে মনে বলে, এমনিতেও ওই বাড়ির অর্ধেক অধিকার আমারই। দাদু যে আমার নামেই লিখেছিল, যেটা আমি আবারও ফিরিয়ে নিতাম। লাকিলি মন্ত্রীমশাই আমাকে অগ্রিম দিয়ে দিল। রাজ তুড়ি বাজিয়ে বলে, শ্বশুর বাড়িতে যাবে না? আপনি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলবেন না। আমি তোমার ভাইয়ের সাথে কখন কথা বললাম? আমি তো আমার মামাতো ভাইয়ের সাথে কথা বললাম। মায়া উত্তর না দিয়ে চলে গেল। বাইরে আসতেই মাহমুদ সর্দার বলেন, চলো এখন বাসায় যেতে হবে। মায়া মাথা নাড়ালো। মাহমুদ সর্দার মায়ার ডান হাত ধরে নিয়ে যাচ্ছেন গাড়ির দিকে। গাড়ির কাছে এসে দরজা খুলে দিলেন। মায়া বলে,
এসব কিছু দরকার ছিল না, আমি খুলে নিতাম। বাবারা চায় সন্তানের একটু মিষ্টি মধুর স্মৃতিতে জড়াতে। আমিও আমার এই মেয়েটার সাথে না হয় স্মৃতি করে নিলাম। মায়ার মুখটা মলিন হয়ে আসলো, চোখটা আপনা আপনি চলে গেল মোহন সর্দারের দিকে। মাহমুদ সর্দারের থেকে মায়া যে কথাটি শুনলো এটা তো মায়া নিজ বাবার থেকে কখনো পায়নি। মোহন সর্দারের দিকে চোখ রেখে মায়া বলে, কিছু বাবা এমনও হয় যারা আসলে কাপুরুষ, সন্তান তো দূরের কথা, নিজের স্ত্রীকেও তারা মূল্যায়ন করে না। ওসব বাবা নামক পুরুষদের বিষাক্ত কীট বলা হয়। মোহন সর্দার কথাগুলো শুনে মায়ার দিকে চোখ রাখলো। মাহমুদ সর্দার কি বলবেন বুঝে উঠতে পারলো না। মায়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। রাজ এসে তাড়া দিয়ে বলে, আচ্ছা, এখানে ইমোশন হয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে আছে? আমার মানে ঘুমানোর সময় পেরিয়ে যাবে তো। আশেপাশের সবাই হেসে দেয়। রুদ্র হাসতে হাসতে বলে, ওটা ঘুমানোর সময় না ব্রো, বলো বাসরের সময়। উচিত কথা সব জায়গায় বলতে নেই ভাই, তাছাড়া মন্ত্রী হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে। রাজের শেষ কথাটা যেন ছিল বিশ্ব জয় করা হাসির। রাজের মতো ছেলে যে কিনা লাগাম ছাড়া কথা বলে, সে আবার খুঁজছে প্রেস্টিজ। রাজের ভাই বোন সবাই এহেন কথা শুনে হেসে তো দিলই, আজ মাহমুদ সর্দার নিজেও হেসে দিলেন। ছেলে যে তার মন খারাপ থাকতেই দিতে চায় না। অবশেষে সর্দার বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি। মায়ার পাশে জানালার কাচ নিচে নামানো ছিল। সর্দার বাড়ির সামনে গাড়িটি থামতেই দেখতে থাকে তার সেই পুরনো স্মৃতিজড়িত বাড়ি। এই স্মৃতি শুধু স্মৃতি না, তিক্ত জীবন। বহু বছর পর বাড়িটির সামনে এসেছে মায়া। এই তো সেই গেট, যেই গেট দিয়ে তার মাকে ঘাট ধাক্কা দিয়ে অন্ধকার রাতে বের করে দেওয়া হয়েছিল। এই সেই গেট, যে গেট থেকে রাজ তার তলপেটে লাথি মেরে বের করে দেয়। মায়ার এখনো মনে আছে শাহানা পারভিন অনুরোধ করে বলেছিল, স্বামীর বাবা, এমন করো না। আমার গর্ভে তোমার আরেক বোন আছে বাবা। আমি যে তোমার মমতাময়ী মায়ের সমতুল্য। আমি তোমার মায়ের গহনা চুরি করিনি, আমার নিজেরই যথেষ্ট গহনা আছে, আমার এগুলো লাগবে না। কিন্তু না, কোনো কাজে দিল না শাহানা পারভিনের সেই অনুরোধ। উল্টো মায়া কান্না করলে রাজ হুঙ্কার ছেড়ে মায়াকে লাথি মেরে ভিতরে ঢুকে যায়। মায়া কান্না করতে করতে ওর মায়ের কাছে এসে বলেছিল, আমার পুতুল বর পচা আম্মু, পুতুল বর খুব পচা, আমাকে এতদিন খুব মেরেছে, আজকে তোমাকেও বের করে দিল। এই পুতুল বরকে আমি একদিন খুব মারবো। শাহানা পারভিন সারা রাত দরজায় দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকে। কেউ এসে খোলেনি দরজা। কারো মন সেদিন একটিবারের জন্যও গলেনি। অতীত মনে পড়তেই মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে শুরু করে। ঠিক তক্ষুনি মায়ের সামনে হাত রাখে রাজ। মায়া দেখলো হাতের দিকে। কখন গাড়ির দরজাটা খুলেছে বুঝতে পারেনি মায়া। মায়ের সাথে ঘটে যাওয়া অতীত মনে করে যে মায়ের সাথে ঘটে যাওয়া অতীত মনে করে সে রাজের হাতে হাত না মিলিয়েই মায়া বের হয় গাড়ি থেকে। রাজের চোখে এমন ভাবে চোখ রাখলো যেন এই চোখ দিয়েই ভস্ম করে দিবে রাজকে। রাজ দেখছে মায়ার চোখে তার প্রতি জমে থাকা ঘৃণা। কিছু না বলে মায়ার সাথে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই মনে পড়ে সোনালি সেদিন রাতে বলেছিল, এই বাড়িতে যদি দ্বিতীয়বার আসো তাহলে আবারও লাথি মেরে তোমাকে বের করে দেওয়া হবে, আর এটা করবে তোমার এই পুতুল বর। মায়া এখন একটা ডেভিল হাসি দিয়ে নিচে বসে পড়ে। রাজ সহ বাকি সবাই অবাক হয়ে যায়। মায়া নিচে বসেই নিজের বাম পা ধরে বলে, আহ, আমার পা মনে হয় মুচকে গেছে, আমি হাঁটতে পারবো না এখন। মাহমুদ সর্দার মায়ার কাছে এসে বলেন, দেখি মা তোমার পা। মায়া ডান হাত দেখিয়ে বাধা দিয়ে বলে, আপনি আমার শ্বশুর হন, আপনাকে কি করে আমার পায়ে হাত দেওয়াই? মায়া কিছুক্ষণ এদিক ওদিক তাকালো। দেখলো মালিনী, সোনালী, মোহন সর্দার ও আহান সর্দারের গাড়ি এসেছে। বাকি ছেলেমেয়েরা গান বাজাবে বলে অন্য গাড়িতে আছে। মালিনী, সোনালী এরা নামতেই মায়া কান্নারত কণ্ঠে বলে, আমার শাশুমা কি পারবে আমার কি হয়েছে দেখতে? মালিনী ভ্রুকুটি করে বলে, কি হয়েছে? মেয়েটার পা মচকে গেছে, উঠতে পারছে না। রাজ দেখছে চুপ করে। পাশে বর থাকতে কোন দুঃখে শাশুড়ির পিছনে লাগলো এটাই রাজ বুঝতে পারলো না। মায়া চোখে পানি না আনলেও মুখটা কান্না কান্না ভাব প্রকাশ করে বলে, শাশুমা তো মায়ের সমতুল্য,
যদি তিনি অসুস্থ বোধ করেন তো কাকি শাশুমা আছেন, তিনি কি একটু আমার পা দেখে বলতে পারবেন কি হয়েছে আমার পায়ে? সোনালি চিৎকার করে বলে। আমি কেন তোমার পায়ে হাত দিতে যাব? রাজ এদেরকে থামিয়ে বলে। আমার বউয়ের পায়ে কি হয়েছে এটা আমি দেখব, তোমাদের এত ভাবতে হবে না। রাজ এগিয়ে আসতে নিলে মায়া লক্ষ্মী বউয়ের মতো করে বলে। চিচি, বউয়ের পায়ে স্বামী কেন হাত দিবে? এটা তো অমঙ্গলের কাজ, এইটা মানায় না। রাজ খুক খুক করে কেশে দিল। মায়ার এই প্রতিভক্ত কথা যেন রাজের হজম করতে কষ্টকর। মাহমুদ সর্দার এবার সোনালীকে বলেন। মেয়েটা কষ্ট পাচ্ছে, যখন এতই অনুরোধ করছে তাহলে শোনো তার কথা। পা তো দেখতে বলেছে, পা ধরে ঝুলে তো থাকতে বলেনি। মালিনীর কোমরে ব্যথা না হলে ওকেই বলতাম মেয়েটার পা দেখতে। তুমি না হয় মায়ের স্থানে একটু মেয়েটার সেবা করলে। এই নোংরা কীটকে মায়ের স্থানে মায়া কখনোই রাখবে না। মনে মনে কথাটি বলে মায়া। সোনালী সবার দিকে তাকালো। সবাই নিশ্চুপ, নিজ দায়িত্বে কথা বাড়ালে এখন বিপদে পড়বে। তাই সে মায়ার পায়ের কাছে গিয়ে মায়ার পায়ে হাত দিল। মায়া এটা দেখে ঠোঁটে ডেবিল হাসি ফুটালো। মায়া মনে মনে বলে, আমাকে লাথি মেরে বের করার কথা বলেছিলেন না আপনি? আজ দেখুন কার পায়ে কার হাত। অবশ্য শেষ খেলার আগে কিছুই জানতে পারবেন না। সোনালী পা নাড়িয়ে চাড়িয়ে বলে। কই, কোথাও কিছু দেখছি না তো। মায়া চিৎকার করে বলে। আউচ, আমার পা! এই মহিলা আমার পা ভেঙে দিল। মায়ের এই ঢঙের আহাজারি ধরে ফেলেছে রাজ। তবে রাজ নিজেও কম কিসে। মায়ার পাশে বসে বলে, চিন্তা করো না মায়াবতী, আমি এই পতি বলে পা না ধরতে পারি, আজ তো তুমি তাকে ধরতে পারবো। মাহমুদ সর্দার এবার গাম্ভীর্যের সাথে বলে। বেয়াদব ছেলে, কোথায় কি বলতে হয় জানো না? রাজ যেন ব্যাককেল বনে গেল। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে। আমি আবার কি বললাম? কিছুক্ষণ ভেবে রাজ নিজের জিহবায় নিজে কামড় দিয়ে বলে। দুষ্ট বাবা, ছেলে বলে একদিক ভেবে, বাবা কথাটা নিয়ে যায় আরেক দিক ভেবে। আমি বুঝিয়েছি যে এখন আমি আমার বউকে কোলে নিয়ে বাড়িতে ঢুকবো, এছাড়া কি উপায় আছে? বউ আমার গৃহপ্রবেশেই পাঁচ মুচকেছে, তাই বলেছি কথাটা, বুঝেছো বাবা? মাহমুদ সর্দার এবার নিজেই বোকা হয়ে গেল। অবশ্য এই যে ছেলে কখন কোন মস্তিষ্কে কোন কথা বলে কিছুই বুঝতে পারে না। মাহমুদ সর্দার একটু কেশে দূরে সরে গেলেন। মালিনী তার পাশে এসে দাঁড়ালো। মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে বলে। বোঝোই তো, ছেলেটা আমার জন্য তোমার সাথে রুড বিহেভ করতে করতে আজ এমন তৈরি হয়েছে। না তুমি আমাকে বিয়ে করতে, আর না আজ রাজের এমন মুখ হতো। মাহমুদ সর্দার মাথা উপর নিচ করে বলেন। ঠিকই বলেছো তুমি, যে বয়সে ছেলেকে শাসন করা দরকার, একটু আদর করা দরকার, ওই বয়সে আমি ছেলেকে সময় না দিয়ে উল্টো রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম। রোহিণীর মৃত্যুতে ভেঙে পড়েছিলাম, তাই তো ছেলেটা আমার এমন তৈরি হলো। গাড়ির আওয়াজ পেতেই সবাই পিছনে তাকালো। গাড়ি থামার সাথে সাথে গান থেমে গেল। মায়া এখনো নিচে বসে আছে। সোনালী মায়ার পা ধরে দেখছে। রুদ্র, মিলি, সিয়া, হিয়া এরা নামার পর সোনালী চোখ ফিরিয়ে মায়াকে বলে। এই যে মেয়ে, তোমার পায়ে কিছুই দেখা যাচ্ছে না। মায়া কাঁদো কাঁদো মুখ করে বলে। আমার পায়ে খুব ব্যথা। সিয়া আর হিয়া দৌড়ে এসে বলে। ভাবির কি হয়েছে? মায়া ওদের দিকে তাকিয়ে বলে। পড়ে গেছি আমি, খুব ব্যথা করছে। আমাদের সাথে ভিতরে চলো, পায়ে মলম দিয়ে দেব। হাঁটতেই তো পারছি না। রুদ্র এগিয়ে এসে বলে। আমার মতো দেবর থাকতে চিন্তা কিসের ভাবিজি? চলো তোমাকে কোলে নিয়ে বাড়ির ভিতর যাই। রুদ্রের এহেন কথায় মায়ার চোখ রাগে লাল হলেও রাজ রুদ্রের মাথায় দিল এক চাপড়। রাগ দেখিয়ে বলে। বর থাকতে দেবর কেন লাগবে শুনি? আমার বউয়ের থেকে 10 হাত দূরে থাকবে। এমন দেবর থাকা ভাইদের জন্য বিপজ্জনক। হিয়া ঠোঁটটা টিপে টিপে বলে। একদম ঠিক হয়েছে। বলেই চোখের চশমা ঠিক করে। রুদ্র শুনে মৃদু হাসল। রাজ মায়াকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো। মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে চারপাশ। বাড়ির সামনের বড় জায়গায় ফল ফুলের বাগান। এটা আগেও ছিল। এর পাশে একটি সুইমিং পুল। মায়া কল্পনা করে এই সুইমিং পুলের পাশে সে বই নিয়ে বসে থাকতো আর তার মা শাহানা পারবিন খাবার এনে খাইয়ে দিত। প্রথম দিকে রাজ অনেক ভালো ছিল। ওই সময় রাজ মায়াকে নিজের হাতে খাইয়ে দিত, মায়াকে আগলে রাখতো।
ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায় রাজ। অত্যাচার শুরু করে মায়ার প্রতি। একসময় করলো তাদের প্রতি নির্মম নির্যাতন। অতীত মনে পড়তেই মায়া চোখটা ঘুরিয়ে রাখলো রাজের দিকে। রাজের মুখশ্রী দেখতে থাকে আর মনে মনে বলে, আপনাকে আমি এমন অপমান করব যে আপনার এই অহংকার মাটিতে গুঁড়িয়ে যাবে। এই মায়া আপনাকে সুখে থাকতে দিবে না। এইটা মায়ার প্রমিস।